স্টেজের খেলা শেষ, এবার রাউন্ড অফ 32। আমি আর্জেন্টাইন ফ্যান, নুসরাত জেরি, এটা আমি বারবার বলি যাতে হলো যে পাশের কোনো ব্রাজিল ফ্যান বা হলো যে অন্যরা যাতে আমাকে আসলে দাবায় রাখতে না পারে। আপনারা কিন্তু এটা মনে রাখবেন সবসময়, ঠিক আছে? যাই হোক, আমরা ইতিমধ্যেই ফলাফল জানি এবং আপনারা আমাদেরকে জানান যে আপনার কাঙ্ক্ষিত দলকে আসলে রাউন্ড অফ 32-তে পৌঁছাতে পারছে কিনা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ফুটবল ডিসকাশনে, মানে রাবিট হোল প্রেজেন্টস ফুটবল ফ্রিক শো পাওয়ার্ড বাই বিয়ন্ড বর্ডার স্পোর্টস। আমার সাথে আছে এই পাশে ফাইজ ভাই এবং আমার এই পাশে আছে ভাই, আপনি যেহেতু প্রথমবার, আপনি আপনার পরিচয়টা একটু ক্যামেরাতে দেবেন। আমি হচ্ছে ইকবাল মাহমুদ। ভাই আমি হলাম, যেহেতু আপনি জার্সি পরেন, আজকে আমরা জার্সি অ্যাভয়েড করছি। আজকে হলো যেমন খুশি তেমন সাজো, কারণ হলো যে স্টেজ মানে গ্রুপ স্টেজ শেষ। তো ভাই আজকে হলো যে বিয়ন্ড বর্ডার স্পোর্টস সাজছে, ভাই হলো যে বিয়ন্ড বর্ডার স্পোর্টস সাজছে, আর আমার তো চেহারাই যথেষ্ট বিয়ন্ড বর্ডার স্পোর্টস এর জন্য। কিডিং প্লিজ ভাই। আচ্ছা ভাই, আপনারা যে শুরু করি। লাস্ট টাইম এই পাশে হলো যে আরিক বসেছিল আর আপনি এই পাশে বসেছিলেন, কি যেন বলছেন অস্ট্রিয়ার হলো যে আর্জেন্টিনার খেলা নিয়ে, কি যেন 11টার পরে আমি কানবো। ওগুলা ভুলে গেছি আসলে। ব্রাজিলের খেলা দেখার পরে, ভিনির এই খেলা দেখার পরে মানে আসলে আর কিছু আমার মাথায় নেই। মানে ওয়ে দে প্লে, দিস ইজ দ্য বিউটি অফ ফুটবল। আপনারা কিন্তু এটা মনে রাখবেন, এই সেম ভদ্রলোক কিন্তু প্রথম দিন এসে বলছিল সে নেদারল্যান্ডের ডাইহার্ড ফ্যান, ভ্যান ডাইকের জন্য সে জান দিয়ে দেবে, ঠিক আছে? এই যে এদের হলো যে আমি তাহলে সাত দলীয় যে জোট বলি, সেটা কিন্তু সাদে বলি না। যাই হোক, আজকে আমি মন ফুরফুরে আছে, আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন। আমরা অফ স্টেজে একটু কথা বলতেছিলাম যে আপনি একটু খোঁজাইতেছিলেন আমারে যে বিগ মানে মহা পরাক্রম শক্তিশালী দল হলো যে কাবে বাড়তে, তাদের এগেইনস্ট আর্জেন্টিনার আসলে খেলা। বাট দ্য প্রবলেম হলো, আপনি যে আমরা যাদেরকে ফুটবলে পরাশক্তি বলি লাতিন ব্লকে বা ইউরোপ ব্লকে, তাদের মতো মানে একদম কি বলে এটাকে ফেভারিট, মানে টপ ফেভারিট হলো যে হট ফেভারিট না হইলেও, এই যদি আপনি গ্রুপ স্টেজের খেলাগুলো তো আমরা দেখছি কাইবার দেখি ভাই, আমি আপনার জেনুইন প্রশ্ন, আমি মাঝে মধ্যে আপনার জেনুইন প্রশ্ন করতে মন চায় অ্যাজ অ্যানালিস্ট, আপনি আমার খোঁচানোটা বাদ দিয়ে আমার একটু বলবেন যে কাইবার দেখি আসলে এত খারাপ দল আপনার মনে হয়েছে কোনো কারণে, যেটা হলো যে ধরেন অনেকেই হলো যে খোঁজাই দিয়েছে, এখন র্যাঙ্কিং দিয়ে তো খেলা হলো সবসময় ইয়ে হয় না ভাই। ভেরি সিম্পল থিং ইজ, আচ্ছা তোমাকে ব্যান্টার করার জন্য হয়তো বলতেছি কেবে বার্থডে হ্যান ত্যান, কিন্তু এখানে যেই হোক, যেই এখানে আসুক, এবং মাইন্ডেড কেপ ভার্ডে যেইভাবে হচ্ছে তারা কোয়ালিফাইও করে আসছে, মানে দে ওয়্যার দ্য বেস্ট টিম ইন দেয়ার কন্টিনেন্ট। ইট ওয়াজ নট এ জোক। হ্যাঁ, সো পুরো জিনিসটা, এবং এখানে যে আসছে এখন ওই ক্রোয়েশিয়া গত বছর হচ্ছে সেমিফাইনাল খেলছে, তার আগে ফাইনাল খেলছে। এখন ক্রোয়েশিয়ার তো সেই হেরিটেজ নাই, তাইলে কি আমি বলবো যে হচ্ছে ক্রোয়েশিয়ার সাথে যারা ফাইনাল খেলছে তারা আসলে পারে নাই? মানে ওরকম নানাভাবেই নানা আলাপই করা যায়। অ্যান্ড হচ্ছে ওই ডিসকাশনে যেটা হবে, প্রত্যেকটা টিমই তার মেধা তার যোগ্যতা অনুসারে এখানে আসছে, ওয়েদার ইটস কেপ ভার্দে, ওয়েদার ইটস জাপান, ওয়েদার ইটস কুরাসাও, হোয়াটএভার, মানে বাকিগুলো আমরা বললাম যে কোটাডি আইভরি মানে হলো যে ইয়ের কথা বলতেছি, আইভরি কোস্ট, ওদের মানে বিশ্বকাপে কিছু দল এইবার হলো যে গ্রুপ স্টেজে এসে হলো যে আপসেট হয় না আমরা বলে গেছি, কিন্তু এমন কিছু দল মানে বাংলাদেশের কথা যদি আমরা প্রেক্ষাপটে চিন্তা করি, তাইলে কিন্তু হলো যে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল অ্যাজ এ টিম না হইলো হলো রোনালদোর কারণে হলো পর্তুগাল, হ্যাঁ, মানে এর বাইরে গিয়ে আসলে ভাবা কিছু জার্মানির ফ্যান ফেভারিট তো একটু কট্টর কাল্ট ফ্যান আছে বাংলাদেশে, এর বাইরে হলো যে ওই যে যারা নতুন কাপ নিতে দেখছে 2018 সালে ফ্রান্সকে, তো সেই সব কিছু ফ্যান আছে। ওয়েল, যদি হচ্ছে ফুটবলিং পার্লেন্সে বলি, আই ডোন্ট থিংক এনিবডি ইজ ক্লোজ টু ফ্রান্স। মানে আমরা সেই জায়গায় যাচ্ছি না, ডেফিনেটলি আমি জাস্ট বলতেছি যে ওই কাল্ট ক্লাসিক বলি যেটাকে আমরা বলি, ফ্যান বেজের যে ব্যাপারটা, সেইটার সেই ধরনের টিমগুলোর যদি আমরা বাদ দিয়ে দেই, আসলে ভাই মনে হয় না যে আসলে এইবার যে টিমগুলো, যে ছোট ছোট টিম, যেটাকে ছোট ছোট আমি বলতেছি না, যেটাকে ছোট টিম আসলে বলা হয়েছে, সেই টিমগুলো আসলে আমাদেরকে সারপ্রাইজ করছে। অবশ্যই, মানে আমরা যেহেতু কেপে ভার্দের কথাই বলতেছিলাম, আপনি একটা জিনিস দেখেন, আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো না মানে নেগেটিভভাবে নিউজ করলে ওইটা বেশি প্রমোট হয়। তো আমি একটা নিউজ দেখলাম যে যেভাবে না হেরেও যেভাবে না ম্যাচ জিতেও পরের রাউন্ডে গেল কেপে ভার্দে, এটা কিন্তু হইতে পারতো যে যেভাবে না হেরেও, কারণ কেপে ভার্দে কিন্তু আনবিটেনভাবে সে পরের রাউন্ডে যাচ্ছে। তো এইটা অবশ্যই একটা সারপ্রাইজিং ফ্যাক্ট ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এরা উরুগুয়ে 2বারের চ্যাম্পিয়ন, স্পেন চ্যাম্পিয়ন, 2টা চ্যাম্পিয়ন দলকেই কিন্তু এরা মানে ড্র করে, তারপর হচ্ছে ইভেন
সৌদি আরব কিন্তু আপনারা লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখলেন আর্জেন্টিনার মতো দলকে হারানোর তাদের খেলা আসলে তার চেয়ে বেশি অনেক ভালো হয়েছে, এবং হলো এই মোমেন্টে হলো যে সৌদি আরব ফালাই দেওয়ার মতো কোনো দল না, সেই জায়গা থেকে তারা তাদের সাথে ড্র করছে, তাদেরকে আসলে গোল হজম করে না। এবং সবচেয়ে যে জিনিসটা আসলে না বললেই নয়, কেপে ভার্দের দলের মধ্যে যে একটা কনফিডেন্স বা ওদের যে ফিজিক্যাল স্ট্রেংথ, এটা আসলে মানে ওই গ্রুপের অ্যাটলিস্ট আনম্যাচড, মানে অন্য কোনো টিমে আসলে ওই জায়গায় আসলে ফাইট করে ওদের সাথে পেরে ওঠে না। তো এটা আসলে অবশ্যই আর্জেন্টিনা বলেন বা যে কোনো দলের জন্যই হোক, মানে পরের রাউন্ডে হচ্ছে এদেরকে একটা অ্যাডভান্টেজ থাকবে এই জায়গায়। তো ওদের তো আসলে পুরো বুস্ট, মানে পুরো হলো যে মোরাল ওদের বুস্ট হয়ে আছে, সেটা একটা ব্যাপার। এই ধরনের দলগুলোর সাথে আমি অ্যাজ আর্জেন্টিনার যেটুকু আমি বুঝি, এই ধরনের দলগুলোর সাথে ডিফেন্সিভ বা হলো যে খুবই ট্যাকটিক্যাল এই ধরনের দলগুলোর সাথে আর্জেন্টিনার আমি বরং স্ট্রাগলই করতে দেখছি। কারণ না, ওয়েল স্পেনের ব্যাপারটাই দেখো, স্পেন কিন্তু সৌদি আরবকে 5 গোল দিল, কিন্তু কোপ ভার্দের সাথে সৌদি আরবের সাথে ড্র করলো। ওয়াই স্পেন ড্রিউ উইথ দেম? বিকজ অফ ট্যাকটিক্স। তারা 8-9 জন মিলে, আমরা যারা লিগের খেলাতেও দেখি যে ধরো কিছু টিম আছে বাস পার্ক করা, তাদেরকে বলা হয় যে এদের ডিফেন্স ভাঙা খুব কঠিন। হ্যাভিং সেড দ্যাট, ফার্স্ট রাউন্ডে একটা ম্যাচ ড্র করা আর ওই স্টেজে দিজ আর ভেরি ডিফিকাল্ট স্টেজেস। ইভেন টিমস লাইক মেক্সিকো, কিছু টিম আছে আমি সবসময় বলি যে হচ্ছে হয়তো তাদের প্রতি একটু অসম্মান হয়, বাট দেখা গেল যে কিছু টিম যেমন মেক্সিকো কিংবা হচ্ছে দেখা গেল জাপান, কোরিয়া, এরা দেখা যায় খুব সেলডম তারা সেকেন্ড রাউন্ড পার হইতে পারে। ওয়াই অন আর্থ, মানে হচ্ছে যদি 1930 থেকে 2022 পর্যন্ত এই 22টা আসরে মাত্র 8টা টিম ওয়ার্ল্ড কাপ জিতছে, মানে এবং আমরা কিন্তু প্রচুর আপসেট দেখি, প্রত্যেক বছরই দেখি। মানে এখন আমাদের শুরুতে মনে হচ্ছে যে আরে কোপ ভার্দে দারুণ খেলে, বিকজ হয় কি, বিকজ হচ্ছে উই লাভ উইনিং, টু সি আন্ডারডগস উইনিং। একটা আন্ডারডগ যখন জিতে, তারা যখন একটা ড্র করে, কোপ ভার্দে যখন ড্র করলো, ভোজিনহার হচ্ছে বেড়ে গেল কয়েকশো গুণ ইনস্টাগ্রাম, তার এখন বেড়ে গেল বিকজ, বাট ইট ওয়াজ আ বিয়ার ড্র। এবং যত বাড়বে, যে সৌদি আরব যখন জিতলো, স্টিল তোমার যখন এখনো ব্যান্টার করার একটা ওয়ে, বিকজ কিন্তু দিন শেষে আমার যেটা মনে হয় যে ডিফারেন্সটা এত বেশি, মানে বিগ টিমস এন্ড হচ্ছে স্মলার, বাট আবারও বলি সহজে বলা কঠিন, বাট স্মলার টিমস গুলোর মধ্যে গ্যাপ কমে আসতেছে। টিমস লাইক মরক্কো, আমি গত প্রোগ্রামেও বলছি, মরক্কো ক্যান ডু এনিথিং, দে আর র্যাঙ্কড 6, দে ক্যান বি আ ভেরি ডেঞ্জারাস সাইড। সো এরকম আরো কিছু সাইড আসছে, কিন্তু আমার মনে হয় না কোপ ভার্দের মতো দলগুলা অ্যাকচুয়ালি তারা হচ্ছে আর্জেন্টিনার মতো দলের সামনে দাঁড়াইতে হারাই দেবে না এরকম না, কিন্তু it is not going to be that easy, মানে এক্স্যাক্টলি, মানে বিশ্বকাপে হলো যে বিশ্বকাপের কোনো খেলাই ইজি না। আমরা যদি আপনার এই খেলার ইজি থেকে মনে পড়ছে আমার ভাই, আপনি হলো যে গ্রুপ স্টেজ মানে নরওয়ে ভার্সেস ফ্রান্স দেখছিলেন, মানে ঘুমটা কি আপনি হলো যে শেষ করছেন? বলেন একটু শুনি আপনারা। আসলে মানে আমি যখন দেখলাম যে স্কোয়াডে আসলে নরওয়ে মানে জিততে চাচ্ছে না, মানে বলা যায় যে আমাদের জিতার দরকার নাই, ওইভাবেই একটা দল ওরা নামালো। এবং সেখানে মানে ফ্রান্স পুরো অপোজিট, এমবাপ্পে থেকে শুরু করে ওরা সব স্টার নিয়ে সবাই এই ম্যাচটা আসলে কোনো কারণে আমার কাছে যেটা মনে হচ্ছে টেকনিক্যালি হচ্ছে নরওয়ে চাচ্ছিল না যে ওরা ম্যাচটা কোনো কারণে যদি জিতে যায়, ওরা কিন্তু একটা মানে হাই ভোল্টেজ সাইডে পড়ে যেত। নরওয়ে যে টিম, সেই টিম যদি হচ্ছে ফুল টিম নিয়েও নামে, ইটস ভেরি ডিফিকাল্ট টু বিট ফ্রান্স। সো ওয়াই শুড দে ওয়াস্ট এনার্জি? কারণ হচ্ছে আমরা যদি দেখি যে তারা একমাত্র বড় টিমকে হারাইতে পারে যদি হাল্যান্ড যদি তাদের সেরা পারফরমেন্সটা দেয়, যদি অন দেয়ার বেস্ট ডে হাল্যান্ড। এখন আমি কি চাইবো যে হচ্ছে ফ্রান্সের সাথে সে তার সেরাটা দিয়ে দিক? অবভিয়াসলি চাইবো না এজ এ কোচ আমি, কারণ এটা চাইলে আমার লাভটা কি, বড় জোর আমি গ্রুপ চ্যাম্পিয়ন হব। সো গ্রুপ চ্যাম্পিয়ন হইলে আমার আসলে হচ্ছে খুব বেশি পার্থক্য নাই। এই রাউন্ড উঠতে গেলে মেনি পিপল কল বুলশিট, যে দিকে চলে গেলে খুব একটা পার্থক্য হবে না গ্রুপ 16-এ। আর আর্জেন্টিনা হয়তো মেবি লাকি যে দে আর গেটিং, এটা আমাদের স্বীকার করতে হবে যে কোপ ভার্দে না গেলে উরুগুয়ে হইলে হয়তো বিষয়টা আরেকটু মেন্টালি হয়তো টাফ হইতো, যে কারণ উরুগুয়ে অনেকদিন ধরে খেলে, চেনে জানে। উরুগুয়ে মানে আর্জেন্টিনা তো আর উরুগুয়ের এটা আমরা যারা বলি, এইবার যেমন হচ্ছে এবার যেমন ইসাতে চ্যাম্পিয়ন্স লিগে কি হয়েছে, আর্সেনাল অল থ্রু
একটা লাকি ড্র পাইছে, ডাজন্ট মিন যে আর্সেনাল হচ্ছে গিয়ে আমরা বলি যে আর্সেনাল কি বলছে আমাদেরকে দাও, মানে থিং ইজ আর্সেনাল গট সাম ফেভার, বাট আর্সেনালকে তো শাহনুর আই মিস ইউ। এই জায়গায় ভাই আর্সেনালকে তো জিতেই ওইখানে যাইতে হয়েছে, সো আর্জেন্টিনাকেও জিতে যাইতে হবে। সো নরওয়ের ব্যাপারটা খুবই আমি বলবো খুবই মাস্টার স্ট্রোক ছিল, বিকজ দে ডিডন্ট ওয়ান্ট টু সাফোকেট দেয়ার প্লেয়ার্স। ওরা চাইছে যে হচ্ছে আমাদের সেরা প্লেয়ার গুলা তাজা থাক ফর দ্য সেকেন্ড রাউন্ড। But আপনি যদি একটা জিনিস দেখেন ভাই, মানে লাস্ট ম্যাচটা কিন্তু আসলে ওদের ফিনিশিং এর জায়গাটায় দুর্বলতা বেশি চোখে পড়ছে। নরওয়ে যে একদম খারাপ খেলছে খুব, ব্যাপারটা কিন্তু না না, মানে নরওয়ের তো প্লেয়ার মেইন প্লেয়ারই তো নাই, ওদের 10টা প্লেয়ার নাই ভাই, আর্লি হ্যালান্ড বাদ দিলাম আমি, ওদের মেইন একাদশের 10টা প্লেয়ার নাই, ওদের গোলকিপারটা পর্যন্ত হলো যে ওদের ব্যাকআপ গোলকিপার। এবং আবার ওইটাও মাথায় রাখতে হবে কালকে কিন্তু এমবাপ্পেও গোল দেয়নি, মানে ফ্রান্সের মেইন প্লেয়ারের নাম ভাই আরেকটা বড় ব্যাপার আছে, নরওয়ের হলো যে নকআউট পর্বে যে খেলা, নরওয়ে ইজ দ্য অনলি টিম যাদের এত কম সময়ের মধ্যে হলো যে তাদের হলো নকআউট খেলা, তো তাদের প্লেয়ারদের এনার্জি মানে স্টার্টিং একাদশের এনার্জি প্রিজার্ভ করা ওয়াজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি দ্য কোচ কুড হ্যাভ। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফ্রান্সও কিন্তু কালকে অনেক পরীক্ষা নিরীক্ষা করছে 32 মিনিটের মাথায় গোল টোল দেওয়ার পরে। আমরা ভাবতেছি ওরা দুই টিম দুই ভাবে পরীক্ষা নিরীক্ষা করছে, এক টিম হচ্ছে প্লেয়ারদের না নামায়া, আরেক টিম হচ্ছে নানা রকম ভিন্ন ফরমেশন চেঞ্জ করে নানা রকম, এবং ডেম্বেলেকে কালকে যেমন হচ্ছে ফোর ফ্রন্টে নিয়ে গিয়ে ট্রাই করা হয়েছে, রাদার দেন আগের ম্যাচগুলোতে কিন্তু আমরা দেখছি গিয়ে হচ্ছে ইট ওয়াজ অল অ্যাবাউট এমবাপ্পেকে হচ্ছে গিয়া রাইখা। সো ওই ডেড রাবার গুলার এটা একটা ঝামেলা, ডেড রাবার গুলাতে অ্যাপার্ট ফ্রম স্ট্যাট পেডিং আর বরঞ্চ হচ্ছে রিস্ক থাকে যে আমি হচ্ছে যে কোনো সময় একটা প্লেয়ার ইনজুর্ড হয়ে গেল। সো নরওয়ে ডিড ব্রিলিয়েন্ট, মানে আই উড অ্যাপ্লজ। আমি আরেকটা টিমের নাম বলতে চাই ভাই, এবং আমি শুনতে চাই, আমি আমার মাথায় তো একটা আইডিয়া আছে, কিন্তু আমি ইকুয়েডর নিয়ে একটু আপনার সাথে আপনার একটু ওপিনিয়ন শুনতে চাই। ওয়েল, ইকুয়েডরের প্রথমত বুঝতে হবে যে ইকুয়েডরের কোচ কে। ইফ ইউ হ্যাভ আই নো সেবাস্টিয়ান, কিন্তু আমি জাস্ট আস্কিং না না, যেই জন্য হচ্ছে আমি ভাই আর্জেন্টাইন কোচ ভাই, মানে তো এখন ওইখানে কেন আমি বলতেছি, ইফ ইউ নো দ্য ফুটবল হিস্ট্রি, আর্জেন্টিনা বেসিক্যালি দুই ধরনের ফুটবল খেলে। একটা হচ্ছে যেটা তারা হচ্ছে অ্যাটাকিং ফ্লেয়ার, যেটা হচ্ছে তারা ল্যাটিন থেকে পাইছে, যেহেতু আর্জেন্টিনা নিজেদেরকে ইউরোপিয়ান দেশ দাবি করে, আর্জেন্টিনা কিন্তু নিজেদের ল্যাটিন দেশ দাবি করে না, সেই দেশে একটা কালো মানুষও নাই, হ্যাঁ, দে থিঙ্ক দেমসেলস অ্যাজ ইউরোপিয়ান। সেই জায়গায় যেটা হয়, ওরা হচ্ছে এল পেইস বলে যে ফুটবল স্টাইলটা খেলে, নোংরা ফুটবল বা ডার্টি ফুটবল, যেটা হচ্ছে আমরা সিমিওনিকে দেখি, হ্যাঁ, যেটা হচ্ছে ইনফ্যাক্ট 1990 আর্জেন্টিনা যেটা খেলছিল। তো সেটা মানে আমি কিন্তু সেটাকে খারাপ বলতেছি না, দ্যাট কেম ফ্রম ইটালিয়ান ডিসেন্ডেন্ট। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আর্জেন্টিনার যারা বর্তমানে যারা হচ্ছে আর্জেন্টিনার নাগরিক, তাদের একটা বড় অংশ, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, মোর দেন 50% আর ইটালিয়ান ডিসেন্ডেন্ট, অ্যান্ড দে অ্যাপ্রোচ দ্যাট স্টাইল, অ্যান্ড দিস ম্যান ইজ এ সুপার সাবস্ক্রাইবার দ্যাট স্টাইল যেভাবেই হোক। এবং মাইন্ড ইউ, তুমি কিন্তু ধরো অস্ট্রিয়ার সাথে খেলাটাও খেয়াল করো যে আর্জেন্টিনা ইউজড বোথ অফ দেম। ম্যারাডোনার মতো একটা মেসির মতো একটা প্লেয়ার সামনে আছে, হি উইল স্কোর ফ্রম এনিওয়্যার, লেটস ফোকাস অন ডিফেন্স, ওয়ে দে ডিফেন্ডেড। প্রবাবলি সবাই মেসির প্রশংসা করতেছে, আমি একটু আর্জেন্টিনার প্রশংসা করে নিই, মেসির প্রশংসা করতেছে, মেসি 5 গোল দিছে 2 ম্যাচে, সবই ঠিক আছে, বাট দ্য ডিফেন্সিভ অর্গানাইজেশন অফ আর্জেন্টিনা ওয়াজ সাবলাইম। অ্যান্ড আমি বলতেছিলাম, এবং পিটার টুরির মতো মানে ইয়েও বলতেছিল, যে কমেন্টেটরও বলতেছিল যে আর্জেন্টিনা মে উইন দিস টুর্নামেন্ট এগেইন থ্যাঙ্কস টু দেয়ার ডিফেন্স, মেসি অ্যাপার্ট। এখানে আমি একটু অ্যাড করতে চাইবো, আই ডোন্ট নো ওয়াই এই পর্যন্ত যতগুলো খেলা হয়েছে এখন পর্যন্ত আমি আর্জেন্টিনার একটা দুর্বলতা, হয়তো আপনাদের চোখে আরো দুর্বলতা পড়তে পারে, নিজের টিম হিসাবে আমার হলো যে আমার লেফট উইঙ্গারের জায়গাটাই হলো যে আমার হেভি দুর্বলতা লাগছে। এবং আমার মনে হয়েছে যে এখন ওরা এক্সপেরিমেন্ট, মানে স্কালেনিও এখন এক্সপেরিমেন্টই করে যাচ্ছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস স্কোয়াড, এবং হলো যে মানে মিডফিল্ড বা ডিফেন্স এটা যাচ্ছে, কিন্তু হলো যে এই জায়গাটায় আসলে আপনি আর্জেন্টিনার এই টিমটার মানে আমি মেইন স্ট্রেংথ যেটা দেখি, এখানে আসলে অনেকগুলো প্লেয়ার আসলে মাল্টিপল রোলে গেমটা প্লে করতে পারে। তো সেই জায়গাটায় আসলে যে স্কালোনি ম্যাচ বাই ম্যাচ যে ট্যাকটিক্সটা সাজায়, যে পজিশনাল রোটেশনগুলো করে, তো ওইটা আসলে অনেক হেল্পফুল হয়। আর যদি আপনি এই টিমের উইকনেস বলেন, আমার কাছে সবচেয়ে বেশি এই মুহূর্তে মনে হয় যে রাইট ব্যাক পজিশনে হচ্ছে আমাদের প্রপার কোনো সাবস্টিটিউট এখনও নাই। কারণ আমরা হচ্ছে লাস্ট কয়েকটা ম্যাচে আর্জেন্টিনাকে দেখলাম যে মলিনা আছে, মন্টিয়েল আছে, বাট মন্টিয়েল এখনো প্রপার মানে ফিট হয়তো বা থাকলেও মানে ও কিন্তু যথেষ্ট স্লো। তো একটা স্পিডি উইঙ্গারকে কিন্তু বিট করার জন্য যে পরিমাণ
মানে স্পিডি বা স্ট্রেংথ থাকা দরকার সেটা আসলে আমরা এখনো মন্টিয়েলের মধ্যে দেখছি না। সেই জায়গায় হচ্ছে আমার কাছে মনে হয় যে মলিনার প্রপার ব্যাকআপ হচ্ছে বর্তমানে আর্জেন্টিনা টিমে নাই। এটা একটা অবশ্যই মানে মানে ফিউচারে হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে এমবাপ্পেকে ফেস করতেছেন কিংবা উইলিয়ামকে ফেস করতেছেন স্পেনের, যারা স্পিডি উইঙ্গার, এদের সাথে আসলে আর্জেন্টিনা এই জায়গাটা নিয়ে অনেক মানে ভুগতে পারে। Do you miss Di Maria? Now I have to do you miss Di Maria? Di Mariaকে অবশ্যই মিস করি, বাট এই জায়গায় হচ্ছে মানে যদি এসকালনের কথা আপনি চিন্তা করেন, ও কিন্তু ওর টোটাল কি বলে স্ট্র্যাটেজিটা সাজাচ্ছে হচ্ছে ওর যে প্লেয়ার আছে। আপনি ও হচ্ছে এখানে গঞ্জালেসকে ইউজ করতেছে আপাতত উইংয়ে, কিংবা ওর হাতে আমরা এখনো সিমিওনিকে ইউজ করতে দেখি নাই যে উইংয়ে খেলতে পারে। তো এরকম স্পিডি কিছু প্লেয়ারকে ইউজ করতেছে এখনো আছে। ওনারা হলো যে কিছু আমাদের বেঞ্চড প্লেয়ার যারা আছে তাদের মাঝে এমন অনেকে আছে এখন আসলে চান্সেসই পায় নাই। কিন্তু এই জায়গায় মেইন যে ঝামেলাটা হচ্ছে ফেস করতেছে আর্জেন্টিনা, সেটা হচ্ছে ফিনিশিংটা। ডিমারিয়ার ওই ফিনিশিংটা কিন্তু আমি গঞ্জালেসের কথা থেকে আসতেছিলাম। গঞ্জালেস হলো যে যা হলো যে আমি একটু হলো যে চিন্তা আছি, মানে চিন্তা না, মানে হলো যে খেলা দেখতে বসেছি, ধরেন হলো যে দেখতেছি আমি হচ্ছে যে গোল গোল গোল, গঞ্জালেস কোন দিকে কি মারতেছে কি হচ্ছে। হচ্ছে একটু টপিকটা চলে গেছিল, ইকুয়েডরের বিষয়টা নিয়ে একটু বলতে চাচ্ছিলাম যে ইকুয়েডরের আসলে যে লাস্ট ম্যাচটা আমরা দেখলাম, ইকুয়েডর কিন্তু আমাকে যদি ওয়ার্ল্ড কাপের আগে কেউ জিজ্ঞেস করতো যে এই ওয়ার্ল্ড কাপে ডার্ক হর্স কে হবে, আমি ইকুয়েডরের নামও বলতাম। কারণ হচ্ছে ইকুয়েডর আপনি যদি কোয়ালিফিকেশন গুলা দেখেন ল্যাটিন আমেরিকান, ওখানে হচ্ছে সে সেকেন্ড হিসেবে শেষ করছে আর্জেন্টিনার পরে। সে কিন্তু উরুগুয়ে, কলম্বিয়া, ব্রাজিল এদের আগে। তো সেই জায়গায় আসলে বিশ্বকাপে এসে আসলে আমি এক্সপেক্ট করছিলাম যে সরাসরি আসলে এরা পরের রাউন্ডে যাবে। সে জায়গায় হচ্ছে প্রথম দিকে হচ্ছে 2টা ম্যাচে হচ্ছে এদের পয়েন্ট হারাতে হয়। সেই জায়গা থেকে আমি মনে করি যে ইকুয়েডর আসলে সেকেন্ড রাউন্ডে গেলে হয়তো ভালো করার সম্ভাবনা আছে, কারণ এই টিমটার মধ্যে যথেষ্ট সেই পটেনশিয়ালিটিটা আছে। হ্যাঁ, একটা আপসেট তো তারা আসলে দেখাই দিয়েছে, দ্য মাইটি ভাই বলেন। না ইকুয়েডর ইজ ট্রু। ইকুয়েডরের ক্ষেত্রে যেটা হয়েছে, ইকুয়েডর সেকেন্ড রাউন্ডে গেছে থ্যাঙ্কস টু দেয়ার 4 পয়েন্টস, ওইটা নিয়ে ডাউট নাই। ওদের ক্ষেত্রে যেটা হয়েছে, হ্যাঁ জার্মানিও ওই দিন খুবই এক্সপেরিমেন্টের মধ্যে ছিল। জার্মানি ডিডন্ট প্লে ওয়েল এন্ড ইকুয়েডর ক্যাপিটালাইজেস দ্যাট চান্স। ওইটা এগেইন জার্মানি আবার সেদিন কোয়ালিফাই করে গেছে, তার আগে গ্রুপ চ্যাম্পিয়নশিপও তাদের নিশ্চিত হয়ে গেছিল। রাদার আই উড লাইক টু সে, আসলে আমাদের দর্শকরা হয়তো সেটা শুনতে চাইবে যে আমাদের আসলে পরের রাউন্ডের ম্যাচগুলা, পরের রাউন্ডের ম্যাচ নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু ফুটবল নিয়ে কথা হচ্ছে ফিফার নতুন রুল মানবো না। আমরা নিব ছোট্ট একটা হাইড্রেশন ব্রেক, ফিরে এসে আমরা কথা বলবো নেক্সট রাউন্ডের খেলা নিয়ে। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ফুটবল ফ্রিক শোতে। আচ্ছা ভাই, যেটা নিয়ে আমরা কথা বলতে গেছিলাম, আমি এই শোতেই হলো যে কয়েকবার বলছি যে আমি আসলে ব্রাজিল থেকে হলো যে যতই ব্রাজিলকে অপছন্দ করে যাই থাকুক, নেইমারকে আসলে খেলতে দেখতে চাই। আমি চাইছি যে হলো যে রোনালদোর সেই অসহায় মুখ যাতে আমি না দেখি মাঠের মধ্যে। সেই জায়গায় হলো যে রোনালদো ডাজন্ট ম্যাটার কার এগেইনস্টে কি, এই ধরনের স্ট্যাটিস্টিক্স বাদ শেষ। বাট দ্য থিং ইজ হলো যে again the way he was like his shoe it went up, I enjoyed that. কিন্তু আমি আসলে খুব অপেক্ষা করতেছিলাম যে আসলে নেইমার আসলে কবে নামবে, কখন নামবে, এবং সেটা আসলে কিছুটা সময়ের জন্য হলো যে নেইমারকে দেখতে পাইছি। কিন্তু আমি একটু হলো যে জানতে চাইবো, যেহেতু হলো যে এখন মানে ব্রাজিল ভার্সেস জাপানের খেলা, নেইমারের খেলা, বাকিদের খেলা নিয়ে আপনার ব্রাজিল নিয়ে আপনারা সামনে, কারণ আর্জেন্টিনা নিয়ে আমরা কথা বলতেছি, বেচারা আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে আমরা একটু শুনতে চাই। ওয়েল, ব্রাজিল নিয়ে আসলে আমার টুর্নামেন্টের প্রথম থেকেই তেমন একটা হোপ নাই, মানে ইফ ইউ থিঙ্ক টিম ফরমেশন সবকিছু মানে, বাট 2টা বিষয় আছে। একটা হচ্ছে এই ধরনের নামের একটা ভার আছে। আমরা যদি অতীতের অনেক টুর্নামেন্ট গুলা দেখি, আমি যে 1990 আর্জেন্টিনার কথা বারবার বলি যে ইট ওয়াজ মাই ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, ওয়ে ম্যারাডোনা পুলড দ্য হোল টিম টুগেদার। গতবারও ইন এ সেন্স মেসি যেভাবে, পরে অবশ্য ইয়াং প্লেয়াররা তাকে এসে হেল্প করছে। বাট ব্রাজিল বিং ব্রাজিল, যেই টিমটা সবচেয়ে খারাপ সময় আসলে কোয়ার্টার ফাইনালে নিচে
খেলে নাই, মানে এবং দ্য অনলি টিম হু হ্যাজ কোয়ালিফাইড ফর অল দ্য টুর্নামেন্ট। সো সেটা একটা আছে। দ্বিতীয় যে বিষয়টা যেটা নিয়ে আসলে আমার মনের কোণে একটা আশা ছিল যে হয়তো এরা ভালো করতে পারে, দ্যাট ওয়াজ আনচেলত্তি। আনচেলত্তি হচ্ছে আসলে বেসিক্যালি হি ইজ এ কোচ অফ টুর্নামেন্টস। হি নোজ হাউ টু ইউটিলাইজ মাই রিসোর্সেস, এবং ওয়ে হি ইউটিলাইজিং হচ্ছে ভিনি, বিকজ ভিনিকে সে আগা পাঁচতলা চেনে এবং সে জানে যে ভিনিকে আমার হচ্ছে কিভাবে আনলিশ করলে, যেটা গতবার স্কালোনির ব্যাপারে হয়েছে, যে স্কালোনি মেসিকে যেই স্বাধীনতাটা দিয়েছে, ইটস ইয়োর টিম, এভরিওয়ান উইল প্লে অ্যারাউন্ড ইউ। সো এইবার কিন্তু আমরা দেখতেছি ভিনির ব্যাপারে যেটা হচ্ছে, হি নেভার গট দিস থিং ইন ব্রাজিল। সবসময় কেউ না কেউ হয়তো নেইমার কিংবা অন্য কেউ, এবং ভিনিকেও আসলে ব্রাজিলও ভিনিকে কখনো আপন ভাবে না, ভিনিও সম্ভবত এইভাবে তো কোনো কোচ সেটা দেয় নাই। এইটা হওয়ায় তারপরে আই হাইলি ডাউট, আমি জানি না এইটা আসলে ও কোন লেভেল পর্যন্ত যেতে পারে। সোফার 3টা ম্যাচে পারছে, বিশেষ করে লাস্ট ম্যাচ ইট ওয়াজ আই প্লিজিং। ইট ওয়াজ নট ভিনটেজ ব্রাজিল স্টিল, যে হচ্ছে যেই ব্রাজিল আমরা যেই 70-র ব্রাজিল, 82-র ব্রাজিল, সেই ব্রাজিল হয়তো না এখনো, বা সেটা হয় হতে কঠিন, বাট ওয়ে দে ডেমনস্ট্রেটেড। অ্যান্ড হচ্ছে কি আরেকটা মজার জিনিস দেখো যে হচ্ছে ম্যাচ বাই ম্যাচ, প্রথম ম্যাচ মরক্কোর সাথে দে স্ট্রাগল, দে ট্রাই টু ফাইন্ড দ্য লুপ হোলস। সেকেন্ড ম্যাচ তারা একটু বেটার, হাইতি একটু উইকার টিম, কিন্তু থার্ড ম্যাচ স্কটল্যান্ড আ ভেরি, মানে কি বলে, একটা ব্রিটিশ সাইড, তাদের কিন্তু টেকনিক্যাল দিক দিয়ে তারা অনেক বেটার। শুরুতেই তারা যেটা হলো, শুরুতেই দে কিন্তু কাউন্টার প্রেসড, ওই প্রেসিংটা, দ্যাট প্রেসিং ওয়াজ সো গুড। এন্ড পরের গোলগুলাতেও ইনফ্যাক্ট ইন্টারেস্টিংলি দ্যাট ভিন্টেজ ব্রাজিল, আমি আরো দিক দিয়ে বলবো যে হচ্ছে তারা অনেক গোল মিস করছে, মানে ভিনি অন্তত 2টা 1-1 মিস করছে। অ্যান্ড টকিং অ্যাবাউট হচ্ছে মানে এন্ড্রিক তো এখনো খেলার চান্সই পাচ্ছে না, বরং রায়ান ছেলেটা আমি ভাবি নাই যে হি কুড বি দ্যাট ওয়েল, মানে বরঞ্চ আমার মনে হচ্ছে যে রাফিনহার চলে যাওয়াটা মিস, মানে ব্লেসিং ইন ডিসগাইজ হইতে পারে। ব্লেসিং ইন ডিসগাইজ এই কারণে হইতে পারে বিকজ রাফিনহা আ ভেরি গুড প্লেয়ার। লিডস ইউনাইটেডের সময় থেকে আমি রাফিনহাকে ফলো করি, and I really like this fellow. মানে সে কিন্তু একদম সেই ব্রাজিলের ফাভোলা থেকে উঠে আসা প্লেয়ার, মানে ফাভোলা বলতে ওই যে বস্তির যে ব্যাপার স্যাপারগুলো, বাট ও কিন্তু এবার সেটা হচ্ছিল না, রাইট সাইডে সে ক্লিক করতে পারতেছে না, ওর মধ্যে একটা খেদ ছিল। বাট রায়ান ইজ ডুইং ব্রিলিয়েন্ট। রায়ানের যে ওয়ার্ক রেট আমি দেখি, আমি ব্রাজিলের ফ্যানরা দেখলাম রায়ানের উপরে খেপা, রায়ান ইজি গোল মিস করছে, গোল দিতে পারে, বাট সামনের ম্যাচে আমার মনে হচ্ছে আনচেলত্তি যেভাবে জিনিসটাকে আগাচ্ছে, যে একটা ধাঁধার মতো, প্রত্যেকটা ম্যাচ আমি একটা ধাঁধার মতো করে দেখবো। আগের ম্যাচে আমার এই ভুল হয়েছে, এই ম্যাচে আমার অপোজিশন এই হবে, এইভাবে আমি ডিপ্লয় করবো। অ্যান্ড মেসি ইজ জাস্ট এ ডিকয়, ডোন্ট গেট মি রং, সরি নেইমার, আমি Messi is never a ওকে মানে Messi can be a very good decoy. I know. Talking about decoy, I know. রোনালদো ডিকয় হইছে, সেটা কিন্তু আমি আমার জীবনে Oh my দেখতে হবে। God. Oh my God, exactly. He did that. The dummy Way shot. he dumb it, মানে Oh, because God. simply একটা লেফট ফুটেড প্লেয়ার ছিল, ও লেফট সাইডে শটটা নিলে হচ্ছে ওর জন্য সুবিধা গোলকিপারকে। Mendes ছিল না, Mendes, right. মানে সে কিন্তু লেফটেই নিল, এবং ইট ওয়াজ দ্য অ্যাঙ্গেল It is অ্যাকচুয়ালি beautiful, man. I'm sorry. It was- Beautiful as in হইলো যে, মানে overall হইলো যে the Ronaldo we know, man. Come on. He মানে by himself, he's like, মানে নিজের যে dummy হইছে, এবং এই যে started যেটা, এই জিনিসটাই না একটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের বিউটি, যে রোনালদোকে আমরা, তো এই যে নেইমারের আমি বলতেছি যে নেইমারের সবচেয়ে বড় রোলটা কি হবে এবার ওয়ার্ল্ড কাপে, ইফ ব্রাজিল ক্যান গো রিয়েলি ফার এন্ড ইভেন্চুয়ালি। সো নেইমারকে আসলে লোকে মনে রাখবে যে নেইমার বাকি সবাই প্রেসার রিলিজ করে দিছিল, বাকি সবাই ফোকাসড, এবং কার্লো আনচেলত্তি আই এম শিওর ওই দিনও তাকে খেলাইছে। আবারও প্লেয়ারদের এখন কিন্তু যে ভিনি রেসিজম নিয়ে আলাপ হচ্ছে না, ভিনিকে কেউ ট্রল করতেছে না, কারণ ভিনি সাচ এ প্লেয়ার, সে আবার ট্রলড হইলে কিন্তু আবার সে আউলায় ফেলে, তার কিন্তু তার ইমোশনাল কিছু, এবং ব্রাজিল অ্যাজ এ হোল ইমোশনালি একটু ঝামেলা আছে টিম। না ভাই, ঝামেলা হলো একটা মানুষ এভাবে ট্রল যদি হয়, তাহলে এটা স্বাভাবিকভাবেই হলো যেটা ইফেক্ট করবে। উল্টাটা দেখো, রোনালদো কিন্তু ট্রলড হলে আরো উজ্জীবিত হয়,
মানে না হ্যাঁ ট্রল হইলো যে উজ্জীবিত আর ওর উজ্জীবিত আর আমার উল্টা এবার এই জায়গায় যেমন বাট হোয়াট আই এম সেইং যে হচ্ছে নেইমার ইজ ডুইং আ ভেরি ভাইটাল ওই যে একদম ওই ডিকয় হ্যাঁ উদাহরণটাই দিলাম। এবার কি মনে হয় জাপানের মতো দলের সঙ্গে হলো যে হোয়াট ইজ গোইং টু হ্যাপেন, কিন্তু এটা আমি আপনার কাছ থেকে শুনবো তার আগে হইলো যে মানে আপনার কাছে যদি ব্রাজিল নিয়ে না একটু শুনি তাহলে আমার তো আসলে ভালো আমার লাগবে কাছে হচ্ছে এক জায়গায় আমি ভাইয়ের সাথে একমত যে ম্যাচ বাই ম্যাচের ডেভেলপমেন্টটা হচ্ছে ব্রাজিলের মানে আঞ্চলিক করতেছে, এইটাই আসলে হচ্ছে ব্রাজিলের হোপ। এবং আপনি যতই দেখেন যে ব্রাজিল ফর্মে আছে কি নাই বা কি প্লেয়ার নিয়ে খেলতেছে, জাপানের সাথে কিন্তু আলটিমেটলি আপনি যদি ফেভারিট চিন্তা করেন ব্রাজিলই ফেভারিট। তবে এই জায়গায় হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যদি 90 মিনিটসে ম্যাচটা শেষ হয় ব্রাজিলের জন্য মানে ভালো কিছু হবে, বাট এক্সট্রা টাইমে গেলে এটা ব্রাজিলের জন্য আসলে টাফ হয়ে যাবে এবং ট্রাইব্রেকারে গেলে সেটা আসলে সবসময় আনপ্রেডিক্টেবল। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলে আগানো থাকবে। আপনি এত ডিপ্লোম্যাটিক অ্যানসার না দিয়ে আমার বলেন আপনার কি মনে হয় জিতবে কে? এখন এইটা তো আসলে সুশি না সাম্বা? ব্রাজিল Sushi or samba? Okay, so I love sushi. oh man, বিশেষ I করে love হচ্ছে sushi as well. মানে That's my favorite food. না মানে ভাই বিশেষ করে- জাপানিজ মানে কিন্তু সুশি না, আমরা বলতেছি ডেফিনেটলি ওটা it came from that. না আমার ভালো সুশি খাইতে দিলে আমি জাপানের পক্ষে চলে যেতে পারি যে হচ্ছে Oh my, বিশেষ করে এই হচ্ছে ভদ্রলোক যে আমি বলি এই ভদ্রলোক যে গুপ্ত, এরা যে আসলে সাতদলীয় জোট, আমি কি ভুল বলছি প্রোডিউসার? আমি ভুল বলছিলাম, ভুল কিন্তু আমি বলি নাই। well my only team is Liverpool বাকি সব ব্যাপারে আমার That day he was like I'm into Netherlands, তারপরে suddenly he's Portugal, suddenly he's Brazil, suddenly he's Portuguese, suddenly like as he's German. Bro, what are you? না ওই যে সুশির সাথে যে একটা You are the decoy here. I am the big I am very sure you are the decoy here. So আমরা আসলে আচ্ছা এরপরে কাদের সাথে হলো যে নকআউট পর্বে আপনার হোপ আছে, ধরেন হলো যে থাকে না যে এই দলটার কাছে মনে হয় যে আমার হোপটা আছে আসলে। আমি নকআউট পর্বে একটা ম্যাচ যে কোনো মূল্যে মিস দিতে চাই না, সেটা খুবই আনফরচুনেট দুই দলের জন্য, নেদারল্যান্ড ভার্সেস মরক্কো, বিকজ দুইটাই টপ 10 এ থাকা দল এন্ড দুইটাই ইনফর্ম দল। ইটস সো আনলাকি যে উই উইল লুজ ওয়ান অফ দেম ফ্রম দিস রাউন্ড, মানে একটা দল এর মধ্যে এলিমিনেট হবে। এবং এইটার একটা ভালো দিকও আছে, বললো যে হচ্ছে ওয়ার্ল্ড কাপের সব প্রায় দেখা যায় যে এরকম শক্ত টিমের সাথে খেলে আসলে এরা আবার আলটিমেটলি অনেক দূরে যায়। ডেফিনেটলি আই স্টিল থিঙ্ক ওই যে ভ্যান্ডাইক ইস্যু বা গ্রেভান ব্যাক এক্সপিরিয়েন্স সবকিছু মিলায়া হয়তো নেদারল্যান্ড একটু আগায় থাকবে, বাট মরক্কো ইউ নেভার নো, যে তারা গত বছর সেমিফাইনাল খেলছে। এর আগে আমি একটা পর্বে মরক্কোর ফুটবলের হিস্ট্রির কথা বলছিলাম, ওয়ে দে আর ডেভেলপিং দেয়ার টিম, সো দ্যাট কুড বি অ্যান ইন্টারেস্টিং গেম। আরেকটা ইন্টারেস্টিং গেম হইতে পারে যে যেটা নরওয়ের সাথে যেটা হবে Ivory Coast, right? I was about to say that. সেইটা একটা মজার ম্যাচ হবে, সেটা বলা যায় না। আইভরি কোস্ট ইজ মোর ব্যালেন্সড, বাট নরওয়ে যেরকম খেলা দেখাচ্ছে ইউ আর নেভার শিওর হোয়াট দে ক্যান ডু। এর বাইরে আসলে বাকি ম্যাচগুলা আই ডোন্ট নো মানে কি হবে, হয়তো বাকি ম্যাচগুলাতে ফেভারিটরাই হয়তো উতরাই যাবে। আর্জেন্টিনার কথা তো বললামই, ব্রাজিল হ্যাভ এ ভেরি ডিফিকাল্ট ম্যাচ সেটাও বললাম। জার্মানি শুড ইজিলি গো থ্রু, প্যারাগুয়ে ইজ এ ভেরি ডিফেন্সিভ সাইড, বাট জার্মানি অন্তত এই রাউন্ডে হারবে বলে আমার মনে। জার্মানি আল্লাহ আসলে ফার্স্ট রাউন্ডে হারতো গত দুইবারের মতো, সে বাদ পড়লে ফার্স্ট রাউন্ডেই বাদ পড়বে, আর না হইলে জার্মানি ভোগাবে আসলে, সামনে যারাই পাবে তারাই আসলে ভোগাবে, যদি নিজেরাও ভোগে তার চেয়ে বেশি ভোগায় যাবে যদি যাওয়ারও হয় আর কি। হ্যাঁ ট্রু। সেটা একটা ব্যাপার। একটা কোশ্চেন আমি আমার বড় ভাইকে করতে চাই, সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে আসলে যারা হোস্ট, আমরা যদি মেক্সিকো, কানাডা এন্ড ইউএস এর কথা বলি, এদের সম্ভাবনাটা ভাই আপনি কি রকম দেখতেছেন? মানে আমার কাছে তো মনে হচ্ছে যে আমি শুরুতেই যেটা বললাম, কিছু টিম আছে ওয়ার্ল্ড কাপে তারা চমক দেখায়, যে মরক্কোর কথা বললাম, গত বছর সেমিফাইনাল পর্যন্ত গেছে, ক্রোয়েশিয়া ছিল, এর আগে আমরা বিভিন্ন টুর্নামেন্টে দেখছি। সুইডেন 58-তে ফাইনাল খেলছে, 94 সালে সেমিফাইনাল খেলছে, বুলগেরিয়া, মেক্সিকো বহুবার এরকম। আমার মনে হয় না এরা কেউই, হয়তো এদের মধ্যে 2-3টা টিম, বিশেষ করে দেখা যাচ্ছে ইউএস এর একটা, এদের সবাই ফেভারেবলই পাচ্ছে। ইউএস এর অপোনেন্ট হচ্ছে বসনিয়া ইজ এ গুড টিম, বাট ওই এডেন জেকো ছাড়া তাদের আসলে সেই লেভেল স্টার প্লেয়ার নাই। আই থিঙ্ক ইউএসএ শুড গো থ্রু, মানে
কানাডিয়ানরা তো নিজেরাই বিশ্বাস করে না তাদেরকে, না, কিন্তু নিজেরাই বিশ্বাস করে না। কানাডার অপোজিশন এগেইন আমি আবারও বলি, যারা উঠে আসছে তাদের কারো প্রতি আমার ডিসরেসপেক্ট নাই। যে উঠে আসছে সে আসলে এই জায়গার যোগ্যতা দিয়ে উঠে আসছে, কারণ কেপ ভার্দের মতো টিম খেলতেছে। আমাদের মনে রাখতে হবে নাইজেরিয়ার মতো টিম কিন্তু কোয়ালিফাই করে নাই, ক্যামেরুনের মতো টিম কিন্তু কোয়ালিফাই করে নাই, কেপ ভার্দে করছে। সো উই হ্যাভ টু শো দেম দ্য ডিউ রেসপেক্ট। এবং সাউথ আফ্রিকা যেভাবে এই রাউন্ডে উঠে আসছে, শেষ ম্যাচটাতে যেভাবে জিতে, সো ইট মে নট বি ইজি ফর কানাডা। কানাডা অলরেডি তাদের একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হারায় ফেলছে, তার পা ভেঙে গেছে, প্রবাবলি ক্যারিয়ার মেবি ইভেন ওভার। বাট উনি যেটা বললো খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমার মনে হয় তিনটা টিমই সামহাউ জিতে যেতে পারে। দে মে গো থ্রু টু দা মানে কোয়ার্টার ফাইনালে, কোয়ার্টার না হোক রাউন্ড অফ 16 পর্যন্ত, হয়তো এরপরে পারবে না, কিন্তু হচ্ছে মানে তিনটা টিমই সম্ভবত রাউন্ড অফ 16 পর্যন্ত যাবে। বিশ্বকাপের নকআউটে হলো যে কি বলে ক্রিস্টিয়ানো রোনালদোর কোনো গোল নাই আসলে। এইবার কি মনে হয় যে আসলে এই নকআউট পর্বে হলো যে CR7 কি আসলে গোল দিতে পারবে কিনা, সেই উত্তর আসলে আমি আপনার কাছে রাখলাম না, সেই উত্তর আমি আসলে আপনাদের কাছে জানতে চাই। কি মনে হয় CR7 ফ্যানরা এবং যারা দেখছেন, CR7 কি আসলে এই নকআউটে গোল করে তার এতদিনের আসলে না করার রেকর্ড আসলে করে ফেলবে কিনা, সেটা আমাদেরকে জানাতে একদম ভুলবেন না। আজকের মতো আমরা এখানে আসলে বিদায় নিচ্ছি। বিশ্বকাপের খেলা আসলে জমে উঠেছে, নকআউট পর্ব, তারপর রাউন্ড অফ 16, তারপরে তো উই অল নো হোয়াট ইজ গোইং টু হ্যাপেন, though we don't know, but we will know. I will see you guys later. Alligator, bye bye, take care, have fun.